হচ্ছে আমি বলব যে বাংলাদেশের সবচেয়ে বড় যে কতগুলো কুসংস্কারের নাম, সুখের নাম অদান্ত। কারণ রবীন্দ্রনাথ হচ্ছেন এমন একটা চরিত্র যার সম্পর্কে আমরা তাকে পরিণতরে না পাই, শুনে তার থেকে বেশি ও কান কোথা থেকে তার থেকে বেশি দেয়। ফলে এটা একটা কুসংস্কারের অতন হয়ে উঠেছে। ফলে রবীন্দ্রনাথ এক দলের কাছে খুবই মান্য, আরেক দলের কাছে খুবই পরিচিত। যেমন আমরা কিছুদিন আগেও দেখতে পাচ্ছিলাম যে রবীন্দ্রনাথ আমাদের জন্য দরকার আছে কি ইত্যাদি এই সমস্ত আছে। আমরা কেউ বুঝতে পারি না যে আমরা যেই ইলগুলো আমাদের ইতিহাসের মধ্যে বা সংস্কৃতির মধ্যে ভূমিকা পালন করেছে তাদেরকে আমরা বাদ দিয়ে যেতে পারি না। তাদের মুখে রবীন্দ্রনাথকে অনেক প্রশ্ন এটা আমাদের এই সমাজের মধ্যে আপনি বললেন পত্রিকার কথা বলে যদি শুরু করি। পত্রিকা আমার যদি বলেন রবীন্দ্রনাথের যে ব্যক্তি এবং তার যে চিন্তার যে রসুলিয়াকে কাজ করেছেন এবং চিন্তার যে ভূমিকা রেখেছেন সংস্কৃতি, ভাষার, সাহিত্যের, ইতিহাসের এমনকি কখনো, কখনো যেগুলো গভীরভাবে স্পর্শ করেছে। এগুলো নিয়ে মনে করি বাঙালি এতই ইনকম্পিটেন্ট, এতই তার যে অসামর্থ্য বুদ্ধিভিত্তিক অসামর্থ্য। রবীন্দ্রনাথ নিয়ে আমরা যত বলেছি তাকে আবিষ্কার করতে পেরেছি কম এবং তার সম্মুখে বলেই কথা বলতে পেরেছি কম। আমি নিজে সত্যি বলতে কি পাঠক হিসেবেই দুপুর রবীন্দ্রনাথের ব্যাপারে অধিকাংশ বই ট্র্যাশ। এই কথাটা বলা হয়তো স্লিপিং কমেন্ট হলো। আমি খুব কম বই পেয়েছি যেখানে গিয়ে আমি রবীন্দ্রনাথকে একটা আলাদা নতুন চোখে দেখতে পেরেছি। এটা হচ্ছে অনেকগুলো কারণ আছে। আমাদের জন্য আরেকটা ব্যাপার আছে। যেমন আমি সবসময় বলি বাংলাদেশে তো ধরুন ৪৭ থেকে বা তাও আগে আমরা অনেক মনে বুঝতে পারি না যে বৃহত্তর ভারতবর্ষ বা বৃহত্তর বাংলা অঞ্চলে বিশেষ করে পূর্ববঙ্গের মানুষের একটা বড় ঐতিহাসিক একটা অভিযাত্রা আছে। খেয়াল করবেন যে ব্রিটিশরা যখন নাকি ১৭৫৭ সালে যখন নিজে ভারতটাকে দখল করে দিত উপনিবেশ হিসেবে, তার মাত্র ৭-৮ বছরের মধ্যে কিন্তু প্রথম যে বিদ্রোহ হয় কোন প্রস্তুতি ছাড়াই প্রায় সেটা হচ্ছে উড়োক এবং সেখানে ফকির এবং সন্ন্যাসীরা একযোগে আন্দোলন করেছেন। এরা সাম্প্রদায়িক কিন্তু ছিল। খুবই আশ্চর্য। তো এগুলো আমাদের দিয়ে দেখার এগুলো প্রথম অনেক ঘটনা গিয়েছে। এখানকার অঞ্চলের লোকেরা ছিল পাণ্ডব বর্জিত। আমরা যে সমস্ত আর্য সমাজ বা সেই প্রাচীন আর্য সাহিত্য দর্শন আমরা দেখি সেখানে এই অঞ্চলটাকে সবসময় একটা বাতি বা বাতিলযোগ্য একটা জায়গা ফেলে রাখা হয়েছে। এমনকি বাবুরের যে আত্মজীবনী বাবুর নামের মধ্যে আমরা দেখেছি যে এই লোকেরা এখন রাষ্ট্র গ্রহণ করতে পারে না, কেন একত্র হয় না। এই যে চলাতে বিচ্ছিন্ন একটা জনপদ। তো সেইখানে একটা রাষ্ট্র তৈরি হয়েছে। তারা সেই বাঙালি একটা এমন একটা জাতি যারা একটা এই অঞ্চলের যে ভূখণ্ডের মধ্যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে। তো এই যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলো সেখানে আমরা যখন করছি তাহলে এই জায়গাটার মধ্যে রবীন্দ্রনাথের ভূমিকা এভাবে যদি দেখি আমাদের তারাভাবে দেখার চোখ আছে। এখানকার এই যে আর্যরা যাকে ভেবেছিল একটা পাণ্ডব বর্জিত অঞ্চল, সেই অঞ্চলের সবচাইতে নিগৃহীত অবহেলিত একটি জনগোষ্ঠী তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এটা একটা অসাধারণ ঘটনা। আমরা এখনো পর্যন্ত এটা তাৎপর্য হয়তো পুরোটা বুঝে উঠতে পারিনি, কারণ মুক্তিযুদ্ধটা আমি এখনো মনে করি যে আমরা এখনো দ্বিতীয় তত্ত্বের ফ্রেমে দেখি এবং দ্বিতীয় তত্ত্বের একটা নিগেশন হিসেবে দেখি, কিন্তু এটা তার মুক্তিযুদ্ধ তার চেয়ে অনেক বড় ব্যাপার। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে বাংলাদেশ রাষ্ট্রটা হলো, ফলে আমাদের একটা নতুন দেখার পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে রাষ্ট্রীয় এবং ঐতিহাসিক এবং আমাদের যে রাজনৈতিক সংগ্রামের ইতিহাস সেখান থেকে। তো সেখানে রবীন্দ্রনাথ কেমন? আপনি দেখেন, রবীন্দ্রনাথ ৪১ সালে মারা গেলেন এবং মারা যাওয়ার সময় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো সমস্ত পৃথিবী পাল্টে গেল। তার পক্ষে ধারণা করাও অসম্ভব ছিল যে এরপরে কী ঘটবে, এত দ্রুত পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে। ৩ খণ্ডে, সেই একই দশকের মধ্যে ৩ খণ্ডে যে দুটো দেশ হিসেবে যে ভারত আত্মপ্রকাশ করে, ভারত এবং পাকিস্তান, তিনি চিন্তা করেননি। এবং ৩ দশকের মধ্যে তার মৃত্যুর যে একটি স্বাধীন রাষ্ট্র হবে বাঙালি প্রতিষ্ঠা করবে, সেটা তার পক্ষে ভাবা কঠিন ছিল। কিন্তু এই অঞ্চলের বাঙালিরা যখন নাকি ৬০-এর দশকে যখন একটা জাতীয়তাবাদী লড়াই হচ্ছে রাজনীতিতে এবং আমি বলবো সংস্কৃতির ক্ষেত্রে একই সঙ্গে, তখন তারা যে সমস্ত পরিচয় চিহ্নকে ধরতে চেয়েছিল এখানকার লোকেরা, তখন তার মধ্যে একটা ছিল রবীন্দ্রনাথ। তার কাছে তখন একটা প্রস্তুত আইকন হিসেবে যারা ছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ, বাঙালিত্বের ধারণা, এখন সেখানে রবীন্দ্রনাথ খুব প্রবলভাবে উপস্থিত। তো রবীন্দ্রনাথ যেটা ভাবেননি বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের লোকেরা রবীন্দ্রনাথকে ভেবেছেন। তাহলে ঘটনাটা কী হলো? রবীন্দ্রনাথের তাহলে কোন চেহারায় আবির্ভূত হলো এই রাজনৈতিক সংগ্রামের মধ্যে? এটা একটা খুব বড় প্রশ্ন। আমি যদি চট করে যাই, আপনি খেয়াল করবেন যে আমি বলবো যে ইতিহাসের মধ্য দিয়ে বাঙালি রবীন্দ্রনাথকে নতুন করে তৈরি করেছে এবং এই রবীন্দ্রনাথ এমন এক রবীন্দ্রনাথ যেটা পশ্চিমবঙ্গের লোকেরা যেটা হয়তো বুঝে উঠতে পারেনি। তাদের কাছে একটা রবীন্দ্রনাথ আছে নিশ্চয়ই, কিন্তু আমাদের কাছে যে রবীন্দ্রনাথ সেটার চেহারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে খুবই আলাদা, কারণ আমাদের ইতিহাসের রক্তাক্ত ইতিহাসের মধ্যে তাকে তৈরি করা হয়েছে, মানুষ তৈরি করেছে। আমি নিজে
আপনার গোলাম মুর্শিদের লেখার মধ্যে পড়েছি 60-এর দশকে যখন নাকি রবীন্দ্র জন্মশতবর্ষ হচ্ছে, রবীন্দ্রনাথ বইটা বেরোচ্ছে, আনিসুজ্জামানের সম্পাদনা, এগুলো যখন হচ্ছে, ছায়ানট হচ্ছে, অনেক কিছু তো হচ্ছে, এবং পূর্ব পাকিস্তানের শাসকদের একটা প্রবল বিরোধ ছিল, নিষেধাজ্ঞা ছিল, এর মধ্যে জিনিসটা হচ্ছে। সেই সময় যখন নাকি রবীন্দ্রনাথকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে ইন্টারেস্টিং গোলাম মুর্শিদ লিখছেন পত্রিকা কোট করে ওই সময়কার পাকিস্তান আমলের, যে হলের মধ্যে তিল ধারণের ঠাঁই নেই, হল উপচে পড়ছে, লোক জায়গা দেওয়া যাচ্ছে না। কিন্তু ওইখানে আবার যিনি লিখছেন তিনি লিখছেন যে এই লোকগুলোর চেহারা দেখে বোঝা যায় তারা রবীন্দ্রনাথ পড়েনি, তাহলে তারা কেন আসছে? এই যে জাতীয় জাগরণের একটা উন্মেষকাল, ওইখানে ওই সময়টা যে রবীন্দ্রনাথ যে তার এই উন্মেষের সঙ্গে কোনো একটা জায়গায় যে একাকার হয়ে আছে, লোকে হয়তো সেই অস্পষ্ট ধারণা থেকে এসছে। খেয়াল করেন, রবীন্দ্রনাথ না পড়েও রবীন্দ্রনাথ আইকন হয়ে উঠছেন। খুব ইন্টারেস্টিং। আমরা যদি আগে যাই, আরেকটু পেছনে যাই, আপনি দেখবেন যে 30-40-এর দশকে যখন নাকি রবীন্দ্রনাথ প্রায় বাঙালি মুসলমান সমাজের মধ্যে প্রশ্ন উঠছে না রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথের লেখার মধ্যে যথেষ্ট পরিমাণ মুসলমানের উপস্থিতি নেই। তার যারা প্রজা ছিলেন, রায়ত ছিলেন, জমিদার রবীন্দ্রনাথ, তারা হচ্ছে গরিব মুসলমান, তাদের নিয়ে তিনি অত বেশি লিখলেন না কেন বা কথা বললেন, এগুলো প্রশ্নগুলো উঠেছে। তখন গোলাম মুস্তফা, কবি গোলাম মুস্তফা, যিনি নাকি পাকিস্তান আন্দোলনের একজন একনিষ্ঠ সমর্থকই ছিলেন, তিনি লিখেছেন ইন্টারেস্টিং যে রবীন্দ্রনাথের যে লেখার যে ভাব, সেই ভাব যদি আমরা অনুসরণ করি তাহলে দেখব রবীন্দ্রনাথের মধ্যে মুসলিম ইসলামিক মূল্যবোধ অত্যন্ত প্রবলভাবে উপস্থিত। আচ্ছা, কাজী আব্দুল ওয়াদুদের শাশ্বতবঙ্গের মধ্যে রবীন্দ্রনাথকে নিজে লেখা, তার মধ্যে তিনি লিখছেন, আমরা যদি গীতাঞ্জলির লেখাগুলো পড়ি তাহলে মনে হবে যে ইসলামী ভাবের ওই ভাবের দিক থেকে যদি বিচার করি রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ মুসলমান। এখন আমি যখন দেখি কাজী আব্দুল ওয়াদুদ এবং গোলাম মুস্তফার যে আপনার এই মন্তব্যগুলো যদি যাচ করি, তাহলে আমি কি দেখবো ওই সময়টায় যখন নাকি একটা প্রবল রবীন্দ্র বিরোধ বাঙালি মুসলমান সমাজের মধ্যে আছে, তারা কেন এই কথাটা বলছেন? আমার কাছে মনে হয়েছে তখন এই যে বাঙালি মুসলমান এটার যে একটা দ্বন্দ্ব চলছে, এই আইডেন্টিটির একটা, কারণ বাঙালির মধ্যে তো সবসময় এটা ওই আমাদের এই অঞ্চলে তো এটা ছিল, হ্যাঁ, যে কোনটা হবে, এটা তো পরবর্তীকালে আমরা আরও পরিষ্কার হয়েছে যে পরিচয়বাদী রাজনীতির সমস্যাটা, সংকটটা কোথায়, সেটা অন্য প্রসঙ্গ। তখনও তো এগুলো এত তাত্ত্বিক আলোচনা এভাবে করে হয়নি। মানুষ তখন স্বতঃস্ফূর্তভাবে রিঅ্যাক্ট করছে ইতিহাসের সঙ্গে। ওদের ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথ, কি বলবো এটাকে, যে তাকে যদি রবীন্দ্রনাথকে কিছু পরিমাণে যদি মুসলমান আমি যদি দেখাতে পারি, তাহলে বাঙালি মুসলমান তাকে যদি গ্রহণ করে তাহলে সে কিছু পরিমাণ বাঙালি হবে। এটার মধ্যে একটা দেওয়া নেওয়ার ব্যাপার আছে, যে আমি বাঙালি মুসলমানের কাছে ওকে গ্রহণযোগ্য করে তুলছি, তাহলে বাঙালি মুসলমান কিছু পড়বে, তাহলে রবীন্দ্রনাথ পড়বে, এই হচ্ছে ব্যাপারটা। এটার মধ্যে একটা দেওয়া নেওয়া আছে, যে ওইটা তোমার একেবারে অপর নয়। তুমি দুইটা যে অপর করে রেখেছো, তুমি যদি এই অপর থেকে এই অপরের দিকে আসো, তাহলে তোমার এই অপরত্বর একটা ঘুচবে। এটা হচ্ছিল তার ইন্টারনাল যে, যদি আমি বুঝি লজিক। আচ্ছা, এখন দেখেন খুব ইন্টারেস্টিং, তাহলে বাঙালি রক্তের মধ্যে দিয়ে কী করলো? আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন, খুব মজার। যদি আমি মানে রবীন্দ্রনাথের যে সমস্ত সিম্বলগুলো আছে আপনারা যদি দেখেন, খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথের বিরুদ্ধে তিনি মাঠে গেলেন, গান গাইলেন এবং দুইটা গান লিখলেন তিনি, একটা আমার সোনার বাংলা, আরেকটা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। তিনি ভেঙে দেওয়া বঙ্গকে যুক্ত করার জন্য যে গানটা লিখলেন, আমরা ভেঙে দেওয়া দেশকে যুক্ত করার জন্য যে গানটা, আমরা কিন্তু যখন নাকি দেশটাকে ভেঙে দিতে চাইলাম তখন আমরা সেই গান গেয়েছি। ফলে রবীন্দ্রনাথকে কিন্তু আমরা আমাদের ইতিহাসের বেদির মধ্যে নতুন করে স্থাপন করেছি। আপনি দেখেন এই পুরো জিনিসটাকে উল্টে দেওয়া হয়েছে। আপনি দেখেন এই যে বন্দে মাতরম নিয়ে এত হইচই হলো বাঙালি মুসলমানের মধ্যে, কারণ এটার মধ্যে দুর্গার মূর্তি ছিল এবং এটা নিয়ে দুর্গার প্রশংসাবাচক অনেক কথা ছিল, যার জন্য এমনকি রবীন্দ্রনাথ নিজে পর্যন্ত ওই গানের ওই অংশটুকু সুর করেননি যখন তিনি সুর করেছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে 30-এর দশকের শেষ দিকে, তার মৃত্যুর কয়েক বছর আগে, রবীন্দ্র দিবসকে তিনি চিঠি লিখে বলছেন যে তোমরা একটা দেশমাতৃকার মূর্তি আবিষ্কার করেছো এবং সেই গানটা তোমরা বলছো জাতীয় সঙ্গীত হবে, আমি তো এটা মানবই না। আমার মতো ব্রাহ্ম যেখানে নাকি এই মূর্তিটাকে আমি গ্রহণ করতে পারছি না, সেখানে মুসলমানরা কীভাবে গ্রহণ করবে? তো কিন্তু দেখবেন ঘটনাটা যেটা বলতে চাচ্ছিলাম, 23 মার্চ ছিল পাকিস্তান রিপাবলিক ডে 1971 সাল, কারণ 23 মার্চে লাহোর প্রস্তাব হয়েছিল 1940 সালে। 71 সালে 23 মার্চে তখন টিভি বন্ধ হয়ে যেত 10টা, 10:30 বা 11টার দিকে। তো জাতীয় পতাকা, তখন তো অসহযোগ আন্দোলন চলছে বাংলাদেশে, টেলিভিশনের কর্মীরা সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা পাকিস্তানের পতাকা তুলব না। কীভাবে তাহলে অনুষ্ঠান শেষ হবে? বিরাট উত্তেজনা চলছে। তখন ফাহমিদা খাতুনের গাওয়া আজি বাংলাদেশের হৃদয় হতে গানটা রেকর্ড করা ছিল। সেই গানটা তারা বারবার বাজাতে রাত 12টা যখন ক্রস করে 23 মার্চ যখন 24 মার্চ হলো, তারপর পাকিস্তানের পতাকা তুলে আরেক তারিখে তারা বন্ধ করলেন। এখন ইন্টারেস্টিং,
এটার মধ্যে দেখবেন এই গানটার মধ্যে কিন্তু দেবী মূর্তির উল্লেখ আছে। একটা জায়গায় আছে, ডান হাতে তোর খড়গ দুলে বাহাত করে শঙ্কাহরণ। ওটা নিয়ে তো আবার একটা কন্ট্রোভার্সি আছে। তো আপনি যদি বলেন তো তাহলে কি বাঙালি কি তাহলে যেই বঙ্কিমকে বন্দে মাতরমের জন্য পরিত্যাগ করে এলো, তাহলে কি বাঙালি মুসলমানকে তাহলে দেবী মূর্তিকে গ্রহণ করে? ব্যাপারটা এরকম নয় তো। ব্যাপারটা হচ্ছে এই যে দেবী মূর্তিকে যে দেশ মূর্তিতে রূপান্তরিত করা যায়, যেটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তুমি দেশমান মূর্তিকে দেবী মূর্তিতে রূপান্তর করছো, এখানে আমরা আবার এই আইকনটাকে উল্টে দিলাম। আমি বলছি রবীন্দ্রনাথকে এইভাবে করে দেখার জায়গা আছে যে আমরা কিভাবে করে রবীন্দ্রনাথ, ফলে আমাদের এখানকার রবীন্দ্রনাথ এটা বুঝতে হবে যে এখানে আমরা আমাদের মতো করে রবীন্দ্রনাথ তৈরি করেছি।